আজ সব বিশ্ববিদ্যালয় এবং জেলার সমন্বয়কদের নিয়ে অনলাইন অফলাইন বৈঠক শেষে সন্ধ্যায় নতুন কর্মসূচি দেবেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। কর্মসূচি অনুযায়ী আজ সারাদিন দেশব্যাপী প্রতিনিধি বৈঠক করবে এই সংস্কার আন্দোলনকারীরা। একই সঙ্গে পূর্বে ঘোষিত ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি চলমান থাকবে। পরবর্তীতে সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তারা সংবাদ সম্মেলন করবেন এবং যেহেতু ৬টা বেজে গেছে নিশ্চয়ই সেই আপডেটটাও আমরা জানার চেষ্টা করব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তাহলে দুটো বিষয় এখানে জড়িত। প্রথমত, কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনটা চলছে সেখান থেকে কোনো পক্ষ ফায়দা নিচ্ছে কিনা সেটা খতিয়ে দেখার পরামর্শ যেমন আছে, তেমনি আন্দোলনের নামে এভাবে পুলিশের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপে বহিরাগতরা জড়িত কিনা সেটাও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। আমরা আলোচনায় যেতে চাই। আমাদের সঙ্গে আছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান। আমরা কথা বলার চেষ্টা করি। অধ্যাপক আব্দুল মান্নান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সময়টা দিচ্ছেন। আমরা আজকে দেখছিলাম যে কোটা সংস্কারের পক্ষে অনেক বিশিষ্টজনরাও মত দিচ্ছেন এবং সেক্ষেত্রে তাদের একটা পরামর্শ হচ্ছে একটা কমিটি তৈরি করে এই কাজটা করতে হবে। আপনার অভিমতটা শুরুতে একটু জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যে অনুষ্ঠানটির কথা বলছিলেন, জি, অনুষ্ঠানটা আমিও ছিলাম। জি, আসলে দেখেন, এই যে কোটা বিরোধী আন্দোলন বা কোটা নিয়ে যে আন্দোলন এখন চলমান আছে, সেটি 2018 সনে শুরু হয়েছিল, আবার নতুন করে শুরু হয়েছে। দেখেন, বিশ্বে কোটা নাই কোনো দেশ নেই। প্রত্যেক দেশেই তাদের নিজেদের স্বার্থে নিজেদের জনগোষ্ঠীকে, যারা বিশেষ করে যারা অনগ্রসর, পিছিয়ে পড়া, বৈষম্য শিকার সেই জনগোষ্ঠীকে সুযোগ দেওয়ার জন্য কোটা পদ্ধতি চালু আছে। যেমন ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন প্রায় 26টির মতন দেশ, সেই দেশ তো আমাদের চাইতে অনেক বেশি সর্বক্ষেত্রে অগ্রসর। শিক্ষায় বলেন, প্রাচুর্যে বলেন, ধনসম্পদে বলেন, অর্থে বলেন, সেখানে কিন্তু টোটাল কোটা 44%, 44%, এবং বেশিরভাগই হচ্ছে নারী এবং প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধীদের জন্য। আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যার এখন জনসংখ্যা প্রায় 1.3 বিলিয়ন, সেখানে 60% ছিল, এখন সেটা 49%-এর মতন হয়েছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, সেখানে 8% কোটা আছে ব্ল্যাকসদের জন্য, পিছিয়ে পড়া মহিলাদের জন্য আর শারীরিক প্রতিবন্ধীদের জন্য। এখন যে কোটা আন্দোলনটি চলছে, সেটা যে সংস্কার হওয়া উচিত সেটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। কারণ কোটা ব্যবস্থা যখন চালু হয়েছিল তখন একটা সময় ছিল, আবার সময় যেতে যেতে বিভিন্ন সময় পরিবর্তন হয়, সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে সব কিছুরই সংস্কার হয়। সেটি আমেরিকায় হয়েছে, সেটা ভারতে হয়েছে, সেটা ইউরোপে হয়েছে, এমনকি জাপানে পর্যন্ত কোটা ব্যবস্থা চালু আছে। আমি সব উন্নত দেশের কথা বলছি। বাংলাদেশে কোটা ব্যবস্থাটা চালু করেছিলেন দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু জাতির পিতা। বিশেষ করে যারা একেবারে খেটে খাওয়া মানুষ, শ্রমিক, এটা আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করেছেন যে স্বয়ংসম্পূর্ণ উন্নত দেশগুলোতেও কোটা রয়েছে, কাজে সময়ের দাবিতে এটা সংস্কারের বিষয়টা তো আসতেই পারে। কিন্তু একটা প্রশ্নের উত্তর কি আমরা পেলাম অধ্যাপক জনাব আব্দুল মান্নান, যে কোটা সংস্কার মানে কোটার উদ্দেশ্যটা তো বৈষম্য নিরসন করা, বৈষম্যটাকে সমাধানের দিকে নিয়ে যাওয়ার জন্য কোটা একটা বড় রকমের সলিউশন, কিন্তু সেক্ষেত্রে এটা আবার বৈষম্য বাড়াচ্ছে, অভিযোগটা আসলে কেন উঠছে সেক্ষেত্রে? না, এটা হচ্ছে যারা আন্দোলনটি করছে তাদের বয়সের কারণে হতে পারে, তারা অনেক তথ্য জানে না, তাদেরকে সেই তথ্যগুলো হয়তো তারা সংগ্রহ করতে পারে নাই, সেই কারণেই তারা কিছুটা হলেও বিভ্রান্ত, এবং সেখানে কিছু স্বার্থান্বেষী মহল সুযোগ নেওয়ারও চেষ্টা করে অতীত করেছে, এখনো করছে। ধরেন এই মুহূর্তে তো কোনো কোটা নাই, এখন তো দেশের হাইকোর্ট ডিভিশন সুপ্রিম কোর্টে যে সিদ্ধান্তটি দিয়েছে এই কদিন আগে, সেখানে বলেছে যে 2018 সনে নির্বাহী আদেশে যে সব কোটা বাতিল করে দিয়েছিল সেটি এখন আর ওই আদেশের বলে বলছে যে ওই বাতিলটা গ্রহণযোগ্য না। অর্থাৎ এখন কোটা আছে,
কিন্তু আপনি যে দেখেন 2018 সন থেকে আজ অবধি যতগুলো পরীক্ষা হয়েছে, প্রায় 4-5টি বিসিএস সাধারণ পরীক্ষা হয়েছে, সব পরীক্ষায় কিন্তু কোনো পরীক্ষাতে কোটা ছিল না। এটির একটি একদম সর্বশেষ যে মন্দ দিকটা, কদিন আগে পুলিশ সার্ভিসে 100 জন পুলিশ অফিসার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়েছে, যেহেতু কোনো কোটা নাই, ছিল না, সেই জন্য সেখানে নারীদের জন্য যে কোটা সংরক্ষিত ছিল সেই কোটার কোনো সুযোগ তারা গ্রহণ করতে পারে নাই। না পারার কারণে নারীর পুলিশের সংখ্যা মাত্র 4 জন নারী সেখানে এই কোটার সুযোগটা বাদে সরাসরি নিয়োগে মাত্র 4 জন নারী এসছে। সেটা যদি কোটা থাকতো তাহলে 4 জনের জায়গায় সেই সংখ্যাটা 10 জন হতে পারত। এখন অনেকের ভ্রান্ত ধারণা কোটা মানে আমার কাছে সার্টিফিকেট আছে, আমি মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান, বা আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বা আমি একজন নৃতাত্ত্বিক জনগোষ্ঠী চাকরি দিবে, তা কিন্তু না। সকলকে তাহলে আমরা যদি আলোচনাটা শেষ করি এইভাবে যে কোটা তো আছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের বা পরিবারের জন্য, কোটা আছে অনগ্রসর যারা রয়েছেন, সেটা ক্ষুদ্র নৃগোষ্ঠী হতে পারে, সেটা হতে পারে যারা আসলে বিশেষ চাহিদা সম্পন্ন তারাও। আমরা দিন শেষে আসলে যেই জায়গাটাকে বারবার তুলে ধরার চেষ্টা করছি সেটা শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা, বাকি দিনে আসলে আমরা তেমন আলাপটা করছি না। হ্যাঁ, আসলে এরা এটাও হয়তো জানে না 1975 সনে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে পরবর্তী 30 বছর কোনো কোটা ছিল, মুক্তিযোদ্ধাদের কোনো কোটা ছিল না। অনেক মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বলে তাদের চাকরি হারাতে হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, দর্শকদের মনে থাকবে, 1977 সনে 1977-এ যে সেনা অভ্যুত্থান হয়েছে, এই অজুহাতে বা এই দায়ে 1400 জন সেনা সদস্যকে, যাদের মধ্যে অধিকাংশই ছিল বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। সুতরাং 75 থেকে 2000 পরবর্তী 31 বছর 2000 কি বলে যে মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী সরকার গঠন করার আগ পর্যন্ত এই 2008-এ কোনো কোটা, মুক্তিযুদ্ধের কোনো কোটা কার্যকরভাবে কোনো সরকারই সেটা জিয়া সরকার তো বটে, এরশাদের সরকার, বেগম জিয়া সরকার, অধ্যাপক আব্দুল মনার, আপনি আসলে খুব চমৎকার করে বলছেন এবং এই বিষয়গুলো নিয়ে অনেক দিক তুলে ধরলেন এবং বোধ করি যারা আসলে তথ্যগুলো জানেন না তারাও সমৃদ্ধ হলো। আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী থেকে এবং দাঁড়িয়ে গেছেন, তার কাছ থেকে একটু আপডেটটা নিতেই চাই এবং আপনাকে এই ফাঁকে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আব্দুল মনার, আপনি আমাদের সঙ্গে ছিলেন। ইমন, আমরা দেখতে পাচ্ছিলাম আপনার ক্যামেরাতে ছাত্রলীগের সভাপতির বক্তব্য, মূলত তার বার্তাটা আসলে কি ছিল, কি বললেন তিনি জানাবেন, এবং যারা আসলে এই আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনটা চালাচ্ছেন, তাদের একটা নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা ছিল, সেটার সম্বন্ধে কি জানতে পারলেন ইমন? ধন্যবাদ রাকিব। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি দুজনই কথা বলেছেন, দীর্ঘ তারা বক্তব্য দিয়েছেন, পুরো কোটা আন্দোলনের পরিসংখ্যান তারা তুলে ধরেছেন এবং একটি বার্তা তারা দেওয়ার চেষ্টা করেছেন যে এখন যে কোটা আন্দোলন চলছে তার মধ্যে রাজনৈতিক ফায়দা তোলার জন্য একটি গোষ্ঠী ঢুকে গেছে এবং যারা প্রকৃত কোটার সংস্কারের জন্য আন্দোলন করেছিলেন সেসব শিক্ষার্থীরা শিক্ষালয়ে ফিরে গেছেন, তারা আসলে মাঠে নেই। এখন যারা আছেন তারা একেবারেই পেশাজীবী আন্দোলন, সেটি তিনি উল্লেখ করেছেন। কারণ তিনি বলেছেন যে এই আন্দোলনের ভেতরে এখন বিএনপি এবং জামায়াতের যারা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, বিভিন্ন রাজনৈতিক ফায়দা নিতে চায়, তারাই মূলত এখন মাঠে রয়েছে একটি বড় অংশ। কারণ সেখানে তারা বেশ কিছু চরিত্র বা বেশ কিছু মানুষকে আইডেন্টিফাই করতে পেরেছেন আন্দোলনের ভিতরে যারা রয়েছেন, যারা ছাত্র দলের বিভিন্ন পদে রয়েছেন এবং তারা ক্যাডার হিসেবে স্বীকৃত, তাদের নামে মামলা রয়েছে। এরকম একটি জায়গা থেকে ছাত্রলীগের সভাপতি অভিযোগ করেছেন। দ্বিতীয় জায়গাতে বলি যে এই কোটা আন্দোলন নিয়ে তাদের প্রথম যে দাবি ছিল সেই বিষয়টি ছাত্রলীগের সভাপতি সামনে এনেছেন। তারা প্রথমে দাবি করেছিলেন যে 2018 সালের যে পরিপত্রটি জারি হয়েছিল সেই পরিপত্র বাতিল করতে হবে, সেটি আদালত বাতিল করে দিয়েছে, তাহলে এখন তারা কেন রাজপথে আছে সেই প্রশ্ন তিনি করেছেন। এবং একই সাথে যেহেতু বিষয়টি আদালতের কাছে রয়েছে সেহেতু আবার নতুন করে এই কমিশন গঠন করার দাবি
দাবি করা, সংসদে নতুন করে নির্বাহী আদেশ নিয়ে আসা, এই বিষয়গুলোকে তারা আসলে বারবার এই দাবি পরিবর্তনের কারণে তারা কিন্তু এটিকে এখন আর যৌক্তিক দাবি মনে করছেন না। তারা যে কর্মসূচিটি চালু করেছেন কিছুক্ষণ আগে, তারা ডোর টু ডোর একটি কর্মসূচি চালু করেছেন। সেখানে তারা প্রতিটি শিক্ষার্থীর কাছে যাবেন, হলে হলে যাবেন, সেই হলে গিয়ে শিক্ষার্থীদের যে কি ধরনের চাওয়া পাওয়া রয়েছে, তারা কোনভাবে এই কোটা সংস্কারের জন্য চায়, কতটুকু রাখলে ভালো, কতটুকু সংস্কার করা প্রয়োজন, সেই বিষয়ে তারা একটি পর্যবেক্ষণ তারা করে তারা সরকারের হাতে ছাত্রলীগের পক্ষ থেকে তারা দেবেন। একই সাথে তারা বলছেন যে আন্দোলনটি যৌক্তিকতা রয়েছে, কারণ অনেক জায়গাতেই হয়তো এটি সংস্কার প্রয়োজন রয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের কোনোভাবেই অবহেলা, অসম্মান করা যাবে না। সেটি যদি কেউ করতে চায় তাহলে ছাত্রলীগের পক্ষ থেকে তারা একটি প্রতিরোধ গড়ে তুলবেন। একই সাথে কোটা সংস্কার আন্দোলনে যারা এই কর্মসূচি দেবেন কিছুক্ষণের মধ্যেই, তাদের উদ্দেশ্যে এরই মধ্যে কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে একটি হুঁশিয়ারি তারা দিয়েছেন যে যদি কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করা হয়, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোতে যদি কোনো ধরনের বাংলা ব্লকেট বা অন্য কোনো কর্মসূচির নামে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার পরিবেশ সেটি যদি বিঘ্নিত করা হয়, তাহলে তারা সেটিকে শান্তিপূর্ণভাবেই তারা সেটিকে মোকাবেলা করবেন এবং তারা তাদের মতো করেই সেটি যদি রাজনৈতিক ফায়দার হয় তাহলে রাজনৈতিকভাবেই তারা মোকাবেলা করবেন। এখন কিছুক্ষণের মধ্যেই কোটা সংস্কার আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা 6টায় নাগাদ এই কর্মসূচি ঘোষণার করার কথা বলেছিলেন, কিন্তু কিছুটা হয়তো বিলম্ব হবে, কিন্তু আমরা আর হয়তো 15-20 মিনিট বা আধা ঘন্টার মধ্যে হয়তো আমরা সেটা জানতে পারবো এবং আমি নিশ্চিত এবং সেদিকেও আপনার নজর থাকবে এবং খুব চমৎকার করে যেভাবে আসলে ছাত্রলীগের বার্তাগুলো আমরা জানতে পারলাম, যারা আন্দোলন করছে তাদের বার্তাটাও নিশ্চয়ই আপনার মাধ্যমে জানতে পারবো এবং দর্শক জানতে পারবে। পরবর্তীতে কথা হবে নিশ্চয়ই আপনার সঙ্গে। ইশতিয়াক ইমন আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।